আসসালামু আলাইকুম। 10 মিনিটের অধ্যায় শেষ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক। কথা দিয়ে রাখতেছি এই 10 মিনিটের মধ্যে অধ্যায়টা একেবারে ঝামাঝামা তামা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে একটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। কারণ হচ্ছে যেই কোর্সে মোহাম্মদ জুন্নুরাইন খান ক্লাস দিচ্ছে সেই কোর্সটি হবে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট কোর্স। আরও একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে তুমি যখন 1 নাম্বার বা 2 নাম্বার কারণে এ প্লাস মিস করবা অথবা 2-3 নাম্বারের কারণে ভালো একটা কলেজে ভর্তি হতে পারবা না, তখনই তোমার মনের ভিতরে আফসোস থেকে যাবে। সো আফসোস যদি না করতে চাও এবং হচ্ছে যদি খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। তো আমাদের টপিক আজকে হচ্ছে খাদ্য পুষ্টি এবং পরিপাক। অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রথমে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান। অত্যাবশ্যকীয় উপাদান কি? উদ্ভিদের জন্য যে 16টা উপাদান অতীব প্রয়োজন, এই 16টা উপাদানকে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। এই অত্যাবশ্যকীয় উপাদানটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ম্যাক্রো উপাদান আর একটা হচ্ছে মাইক্রো উপাদান। তো অত্যাবশ্যকীয় উপাদানগুলো যেগুলো বেশি পরিমাণে দরকার সেগুলো হচ্ছে ম্যাক্রো উপাদান, যেগুলো একটু কম পরিমাণে দরকার সেটা হচ্ছে মাইক্রো উপাদান। ম্যাক্রো উপাদান হচ্ছে 10টা MGK ক্যাফে ফর নাইস জবস, আর মাইক্রো উপাদান হচ্ছে 6টা জ্যাটেন MnMO BCuCl। আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অভাবজনিত লক্ষণ। তো অভাবজনিত লক্ষণগুলা একটু কেমন কেমন জানি লাগে, সেক্ষেত্রে আমার একটা ক্লাস আছে, আমার ক্লাস দেখতে পারো, খুব ভালো করে সহজ করে বোঝানো হয়েছে এই অধ্যায়ের উপর প্রথম পার্ট যেটা। আর যাদের কাছে একটু কঠিন লাগে তারা হচ্ছে এই সহজ বায়োলজি বইটা যাদের কাছে আছে তারা জানো যে একেবারে সুন্দর করে গুছিয়ে সেখানে দেওয়া আছে। তাছাড়া হচ্ছে যাদের কাছে নাই তাদের আমি রিকোয়েস্ট করব এই বইটা সংগ্রহ করার জন্য, কারণ এই বইটার মধ্যে আমি বলতে পারেন যে এই বইটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট একটা বই, যেখানে সবগুলা প্রশ্নের সুন্দর সুগোছালো উত্তর দেওয়া আছে, যেটা তোমাকে 100তে 100 পেতে সাহায্য করবে। ওকে, এরপরে হচ্ছে অভাবজনিত লক্ষণগুলোর মধ্যে আমরা দুইটা প্রশ্ন পাবো, একটা হচ্ছে কি ক্লোরোসিস এবং একটা হচ্ছে ডায়বেট। ক্লোরোসিস কাকে বলে এই দুইটার সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নাইট্রোজেনের অভাব হলে পাতা হলুদ হয়ে যায়, এই প্রক্রিয়াটাকে ক্লোরোসিস বলা হয়। একটা হচ্ছে সালফারের অভাবে পাতার মধ্যে মৃত অঞ্চলে সৃষ্টি হয়, সেটাকে ডায়বেট বলে। এরপরে যে টপিকটা, এই টপিকটা একটু লেস ইম্পর্টেন্ট, যেমন খাদ্য পিরামিড, রাফেজ, তারপরে হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, এগুলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। এগুলো থেকে একটু সংজ্ঞাগুলো ভালো করে পড়ে রাখবো। শর্করা কাকে বলে? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন অথবা এদের পলিমারকে শর্করা বলা হয়। অ্যামিনো অ্যাসিডের পলিমারকে আমিষ বলে। স্নেহ হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের এস্টারকে স্নেহ বলা হয়। আর হচ্ছে খাদ্য পিরামিড, আমরা জানি আমরা সবচেয়ে বেশি খাই হচ্ছে ভাত, তার চেয়ে হলো শাকসবজি, তার চেয়ে কম খাই হচ্ছে মাছ মাংস, তার চেয়ে কম খাই হচ্ছে দুধ ডিম, তার চেয়ে কম খাই হচ্ছে তেল। এরকম পরিমাণগত দিক বিবেচনা করে শর্করাকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে খাদ্যগুলোকে সাজালে যে কাল্পনিক পিরামিড কল্পিত হয় সেটাকে আদর্শ খাদ্য পিরামিড বলা হয়। এরপরে অধ্যায়টার মধ্যে আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক পাবো সেটা হচ্ছে দুইটা অঙ্ক, একটা হচ্ছে BMI এর অঙ্ক আর একটা হচ্ছে BMR এর অঙ্ক। তো এই দুইটাকে আমরা কিভাবে ইন্ডিকেট আলাদা করা শিখবো। তো যদি বলে যে তার ওজন ঠিক আছে কিনা, তার ওজন বাড়াইতে হবে না কমাইতে হবে, তার স্বাস্থ্য বেশি না কম, এই টাইপের প্রশ্ন হলে তাহলে হচ্ছে BMI। আর যদি বলে যে কি পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে BMR। মনে রাখতে হবে এই দুইটা সূত্র একেবারে মুখস্থ করতে হবে। BMI সূত্র হচ্ছে ওজন, এটা হবে কেজিতে, ভাগ হলো উচ্চতাটা হবে মিটারে। অনেক সময় এই উচ্চতাটা সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে অথবা ফুট ইঞ্চিতে দেওয়া থাকতে পারে। যদি সেন্টিমিটার অথবা ফুট ইঞ্চিতে থাকে তাহলে সেটাকে মিটারে কনভার্ট করে নিয়ে অঙ্কটা করবো। যেমন এখানে একটা লোকের ওজন হচ্ছে 50 কেজি, তার উচ্চতা হচ্ছে 1.25 মিটার, তাই স্কোয়ার করে দিলে এটা হচ্ছে BMI এর মান হলো 32। এখন বলবে যে তার BMI এর মান কত, যদি বলে তার BMI এর মান কত তাহলে 32, এখানে অঙ্ক শেষ। কিন্তু যদি বলে তাকে কত ওজন বাড়াইতে হবে বা কমাইতে হবে সেক্ষেত্রে আমার একটু কথা আছে। আমরা জানি বইয়ের মধ্যে BMI এর একটা রেঞ্জের একটা চার্ট দেওয়া আছে। আমরা জানি BMI এর মান হচ্ছে 18.5 থেকে 24.9 পর্যন্ত হচ্ছে আদর্শ মান। যদি এর মধ্যে থাকে তাহলে তার সে সুস্বাস্থ্যের অধিকারী, ওজন বাড়াইতে হবে না কমাইতে হবে না। কিন্তু যদি 18.5-এর কম হয় তাহলে তাকে ওজন বাড়াইতে হবে, অথবা যদি 24.9-এর বেশি হয় তাহলে তাকে ওজন কমাইতে হবে। এভাবে আমাকে সলভ করতে হবে। এক্স্যাক্টলি তুমি যদি বের করতে যাও কত কেজি ওজন কমাইতে হবে অথবা কত কেজি ওজন বাড়াইতে হবে, সেক্ষেত্রে আমার বইয়ের মধ্যে সুন্দর করে সেই অঙ্কটাও দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে BMR এর ক্ষেত্রে BMR এর তাহলে প্রশ্ন যদি আসে কি পরিমাণ খাবার গ্রহণ করতে হবে তাহলে সেটা হচ্ছে BMR এর দুইটা সূত্র, মেয়েদের এবং ছেলেদের সূত্র আলাদা। এখানে উদ্দীপক দেখে ভালো করে বুঝতে হবে যে এটাকে মেয়ের কথা বলছে না ছেলের কথা বলছে। বা তুমি যদি যেমন নাম যদি থাকে মনি, বা হচ্ছে নাম যদি থাকে হচ্ছে মিশু, মানে ছেলেদের নামও আছে মেয়েদের নাম আছে, ছেলে হবে না মেয়ে হবে, তাহলে সেই ক্ষেত্রে যদি কনফিউশন থাকে তাহলে তুমি এটা লিখে নিবা, ধরি মিশু একজন ছেলে বা হচ্ছে মিশু একজন মেয়ে, এভাবে তুমি ধরে
ছেলের সূত্র বা মেয়ের সূত্র দিয়ে অঙ্ক করতে পারো। ক্লিয়ার? আমি আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে এই সূত্রটা একেবারে মুখস্থ করতে হবে। এবং হচ্ছে আমরা জানি যে এই এখানে ওজন যেটা চাইছে সেটা কেজিতে, উচ্চতা যেটা সেন্টিমিটারে, বয়স হচ্ছে বছরে। দেখো বিএমআই এর ক্ষেত্রে উচ্চতাটা হচ্ছে মিটারে এবং বিএমআই এর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে সেন্টিমিটারে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমাকে যদি সেন্টিমিটার থাকে মিটার করে নিব যদি মিটার দরকার হয়, আর যদি মিটার থাকে তাহলে সেন্টিমিটার করে নেব যদি আমার সেন্টিমিটার দরকার হয়। ওকে, এখানে জাস্ট সূত্র লিখবো, সূত্র লেখা যে বিএমআই এর মান যেটা পাবো এনাফ হয়ে গেল। কিন্তু যদি আমাকে বলে কি পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে, তাহলে আমাকে এই মানটা নির্ণয় করার পরে তার সাথে কিছু একটা 1.35 বা 1.7.5 এই টাইপের কিছু একটা গুণ করতে হয়। তো এটা আমরা জানি বইয়ের মধ্যে একটা লিস্ট আছে। তো যে ব্যক্তি সম্বন্ধে উদ্দীপক দেওয়া থাকবে সেই ব্যক্তিটা কোন রেঞ্জে পড়ে, অল্প পরিশ্রমী না বেশি পরিশ্রমী, দৌড়ঝাঁপ করে নাকি ডে লেবার, দিনমজুর যদি হয় তাহলে সর্বোচ্চ গুণ করতে হবে। তো এইভাবে তার সাথে গুণ করে যেটার মান পাবো সেটা হচ্ছে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি, তাকে তত পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিএমআই আর বিএমআর অঙ্ক এটা। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চিত্রটা সংক্রান্ত। অনেক ক্ষেত্রে এই চিত্রটাই দিয়ে দিব অথবা উদ্দীপকে বলে দিবে। তো এখান থেকে একটা জিনিস এটা বুঝতে গেলে আমাদের একটু অঙ্গগুলো সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। এটা হচ্ছে যকৃত, যকৃত হচ্ছে কলিজা, আমরা যেটা কলিজা বলি সেটা হচ্ছে যকৃত, এটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে অগ্নাশয়, আর এই যে পাকস্থলীর পরে যে নালীটা বেরিয়েছে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। তো এখানে প্রশ্নগুলা আমাদের এখন একটু বুঝতে হবে। এখান থেকে প্রশ্ন আসে যকৃতের গঠন এবং কাজ, অগ্নাশয়ের গঠন এবং কাজ, এবং হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাক, ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক। তো আমরা প্রথমে হচ্ছে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকটা বোঝার চেষ্টা করি। তো আমরা যে খাদ্যটা চাবাই, অর্ধচিবানো খাবার, সেটা হলো পাকস্থলীর মধ্যে যায়। পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, খাদ্যটা নিঃসৃত হয় এবং পরিপাক হয়। আমরা জানি পাকস্থলীর মধ্যে হচ্ছে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়, শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক হয় না। তো এই তিনটা বিক্রিয়া একেবারে মুখস্থ করতে হবে। শর্করা অ্যামাইলেজ এনজাইম দ্বারা গ্লুকোজে পরিণত হয়, আমিষ ট্রিপসিন এনজাইম দ্বারা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, স্নেহ লাইপেজ এনজাইম দ্বারা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এখানে ইন্ডিকেটিং বিষয় যেটা হচ্ছে শর্করার জন্য লাগে হচ্ছে অ্যামাইলেজ এনজাইম, আমিষের জন্য ট্রিপসিন এনজাইম, স্নেহের জন্য লাগে হচ্ছে লাইপেজ এনজাইম। কোনো জায়গায় যদি এই এনজাইমগুলো থাকে তাহলে সেই খাদ্য পরিপাক হবে, যদি কোনো জায়গায় সেই এনজাইম না থাকে তাহলে সেই খাদ্য পরিপাক হবে না। তো আমাদের যে এই পাকস্থলীর মধ্যে শুধু ট্রিপসিন এনজাইমটা থাকে, যার কারণে শুধু হচ্ছে আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়। পাকস্থলীর মধ্যে অ্যামাইলেজ এবং লাইপেজ জাতীয় এনজাইম থাকে না, এই জন্য শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক হয় না। তো অর্ধপরিপাকিত খাবারটা যখন ক্ষুদ্রান্তের মধ্যে যখন আসে, তখন ক্ষুদ্রান্ত থেকে এই অগ্নাশয় থেকে অগ্নাশয়িক রস নিঃসৃত হয় এবং হচ্ছে যকৃতের পিত্তথলি থেকে পিত্ত রস নিঃসৃত হয়। পিত্ত রস হচ্ছে ক্ষারীয়। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত যে খাদ্যটা আসছে, অম্লীয় খাদ্য, এবং হচ্ছে পিত্ত রস থেকে ক্ষারীয় পিত্ত রস আছে, যে অম্ল এবং খাদ্যের একটা প্রশমন বিক্রিয়া হয়, খাদ্যের মূল পরিপাকটা এখানে শুরু হয়। এবং হচ্ছে এই অগ্নাশয় থেকে অগ্নাশয়িক রস নিঃসৃত হয় এবং হচ্ছে এই হচ্ছে ক্ষুদ্রান্তের যে অন্ত্রের প্রাচীর আছে, এই ক্ষুদ্রান্তের অন্তর্প্রাচীর থেকে আন্তরিক রস নিঃসৃত হয়। এই অগ্নাশয়িক রস এবং আন্তরিক রস, এই অগ্নাশয়িক রস এবং আন্তরিক রসের মধ্যে অ্যামাইলেজ, ট্রিপসিন এবং লাইপেজ সব ধরনের এনজাইম খুব ভালো পরিমাণে আছে, যার কারণে এই ক্ষুদ্রান্তের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ সব ধরনের খাদ্যের পরিপাক হয়। মনে রাখতে হবে মুখের মধ্যে শুধু শর্করা পরিপাক হয়েছে, আমিষ এবং স্নেহ পরিপাক হয় না। মুখের মধ্যে শর্করা পরিপাক হয়েছে একটু কম, আর পাকস্থলীর মধ্যে আমিষের পরিপাক হয়েছে কিন্তু শর্করা এবং স্নেহের হয় নাই। আর হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে শর্করা, আমিষ এবং স্নেহ সব ধরনের খাদ্যের সম্পূর্ণ পরিপাক সংঘটিত হয়। আচ্ছা, এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যকৃত এবং অগ্নাশয়ের কাজ। একটা জিনিস মনে রাখবো, যকৃত হচ্ছে কলিজা। যকৃতের কাজ কি? যে পরিপাকে সাহায্য করে। একটু এই যে এখনই আমরা বললাম যে যকৃতের মধ্যে কি আছে, পিত্তথলি আছে। এই যকৃত নিঃসৃত হয় পিত্তথলিতে, পিত্ত রস জমা হয় যেটা পরিপাকে সাহায্য করে। আর যকৃতের আরও একটা কাজ হচ্ছে, যকৃত হচ্ছে আমাদের দেহের মধ্যে গ্লুকোজ সঞ্চয় করে। আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো থেকে যেগুলো গ্লুকোজ, সেগুলো নিয়ে হচ্ছে যকৃত নিজের মধ্যে জমা করে রক্তের মধ্যে যদি কখনো গ্লুকোজের ঘাটতি হয় তখন যকৃত সেই গ্লুকোজের ঘাটতি পূরণ করে। তার মানে রিজার্ভ হিসেবে কাজ করে, সে হচ্ছে গ্লুকোজের রিজার্ভার। আচ্ছা, এরপরে হচ্ছে এই যকৃতের মধ্যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে এই যকৃতের মধ্যেই তৈরি হয় এবং এছাড়া হচ্ছে যকৃতের মধ্যে ভিটামিন তৈরি হয়। এই হচ্ছে যকৃতের কাজ। এবং হচ্ছে অগ্নাশয়ের কাজ কি? অগ্নাশয়ের কাজ আমরা জানলাম যে অগ্নাশয় থেকে অগ্নাশয়িক রস নিঃসৃত হয়, যেটার মধ্যে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ এনজাইম আছে, যার কারণে সে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক করে। তার মানে হচ্ছে খাদ্য পরিপাকে অগ্নাশয় সাহায্য করে। আর অগ্নাশয়ের ভিতরে আরও একটা গ্রন্থি আছে, সেটাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, একটা গ্রন্থি, যেই গ্রন্থি থেকে ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়। এই ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন হচ্ছে শরীরের মধ্যে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে যদি ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনের নিঃসরণ কমে যায়, সেই ক্ষেত্রে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই যে রক্তের মধ্যে যে গ্লুকোজের মাত্রা বেড়ে গেল সেটাই হচ্ছে ডায়াবেটিস। তো এবং হচ্ছে এছাড়াও এই অগ্নাশয়ের কাজ হচ্ছে অম্ল, ক্ষার এবং পানির সমতা রক্ষা করে। এছাড়াও বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, বা আমার বই যেটা যার কাছে আছে দেখবা সুন্দর গোছানো আকারে দেওয়া আছে।
এরপরে আমাদের টপিক হচ্ছে রোগসমূহ। তো বইয়ের মধ্যে অনেকগুলো রোগ আছে, তার মধ্যে হচ্ছে আমি কয়েকটা রোগ এখানে হচ্ছে লিখছি। একটা হচ্ছে গয়টার, রাতকানা, রক্তশূন্যতা, গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার। এগুলাই হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এগুলাই বেশিরভাগ পরীক্ষার মধ্যে আসে। তো আমার বইটা যাদের কাছে আছে তোমরা জানো যে এই রোগগুলার কারণ কেন হয়, লক্ষণ প্রতিকার খুব সুন্দরভাবে দেওয়া আছে। এছাড়াও তোমাদের কাছে যাদের কাছে বই নাই তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে এই রোগ সমূহগুলো নিয়ে, ওই ভিডিওটা দেখলেও তোমরা বেশ উপকৃত হবা। আচ্ছা, গয়টার আমি যদি হালকা একটু বলি তাহলে হচ্ছে আয়োডিনের অভাবে হচ্ছে গয়টার হয়, গলার মধ্যে একটা গলগণ্ডের সৃষ্টি হয়, এটা হচ্ছে গয়টার। আর রাতকানা হচ্ছে ভিটামিন এর যদি অভাব হয় তখন সেক্ষেত্রে স্বল্প আলো বা অন্ধকারের মধ্যে দেখতে সমস্যা হয় বা কম দেখে, সেটা হচ্ছে রাতকানা। আর হচ্ছে রক্তশূন্যতা কি সাধারণত হচ্ছে লৌহ বা আয়রনের অভাব বা ফলিক অ্যাসিডের অভাব হলে এই রক্তশূন্যতা দেখা যায়। সাধারণত মেয়েদের বা গর্ভবতী নারীদের রক্তশূন্যতা বেশি লক্ষ্য করা যায়। আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার। তো এটা আমরা জানি ভাজা পোড়া খাদ্য টাদ্য এছাড়াও ব্যাকটেরিয়ার প্রভাবে আমাদের হচ্ছে গ্যাস্ট্রিক এবং পেপটিক আলসার হয়। তো এই ছিল পঞ্চম অধ্যায়ের খাদ্য পুষ্টি পরিপাক। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ডেতে আবার 10 মিনিটের অন্য কোনো অধ্যায় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।